দেখুন, আমরা আছি ডেমোক্রেসিতে, কিন্তু সকাল বিকেল দেখতে হচ্ছে মবক্রেসি। ঝাড়খণ্ডে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা নিয়ে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অগ্নিগর্ভ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আগুন জ্বলল, রক্ত জ্বলল, দেখলেন আপনারা। জাতীয় সড়ক অবরোধ করা হলো, লাইনে বাঁশ ফেলে গায়ের জোরে বন্ধ করা হলো সমস্ত ট্রেন চলাচল। মুখ্যমন্ত্রী আজ বললেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। কি আশ্চর্য! ঝাড়খণ্ড তো তৃণমূলের বন্ধু সরকার সেখানে রাজত্ব করে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের জোট ক্ষমতায়। 6ই জানুয়ারি বীরভূম যাওয়ার সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে ওই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার করেই রামপুরহাট গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেক আজও হেমন্ত সোরেনের সঙ্গে এই নিয়ে ফোনে কথাও বলেছেন। কিন্তু আমার কথা হলো, তৃণমূল সরকারের পুলিশ বাহিনী গোটা দিন চুপ করে বেলডাঙ্গাকে রণক্ষেত্র হতে দিল কেন? কেন এই মবক্রেসির সামনে বারবার নিধিরাম সর্দার হয়ে যায় আমাদের উর্দিধারীরা? অদক্ষতা নাকি ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা? প্রদীপ্ত কি বলে? দাদা, শুরুতেই এই ধরনের যে ঘটনাক্রম ঘটেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাচ্ছি, এবং একইভাবে বলছি যে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা এখনো বাকি আছে সেগুলো যেন তারা দ্রুততার সঙ্গে নেয়। কিন্তু একই সঙ্গে যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তার কথা বললে, যারা দিনভর সংবাদ মাধ্যমে চোখ রেখেছে তারা দেখেছে পুলিশ কিভাবে আবেদন নিবেদন ঘোষণা এবং তাদেরকে ডিসম্যান্টেল করা, তার জন্য যে ব্যবস্থাপনাগুলো নেয়ার সেগুলো নিয়েছে। কারণ শান্তি এবং স্থিতি এই দুটো যখন তুমি বি.আর. আম্বেদকরের কথা দিয়ে সিভিল সোসাইটি দিয়ে শুরু করলে, তখন একই সঙ্গে শান্তি স্থিতির জন্য যে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা এবং একই সঙ্গে সুন্দর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দরকার, সেটাও কিন্তু সমানভাবে বলার চেষ্টা করেছেন আমাদের বি.আর. আম্বেদকর সাহেব। এটা কেন বললাম দাদা, তুমি যখন ঝাড়খণ্ডে বন্ধু সরকার বলছো, তখন আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি কোনো এক টোটো ড্রাইভারকে জয় শ্রীরাম বলার জন্য কোনো এক মানুষ খালি গায়ে তাকে বেধড়ক পেটায়নি? সেটা তো পশ্চিমবঙ্গে হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ তার নিজের ব্যবস্থাপনা নিয়েছে। অর্থাৎ যেখানে তোমার কথা থেকে ধরি, সেইখানে পুলিশ ব্যবস্থা নিতে পারে, অথচ অরাজক পরিস্থিতি 6 ঘন্টা ধরে চললে পুলিশ ব্যবস্থা নেয় না। আর এটা বোঝানোর ব্যাপার নয়। তোমায় দেখাবো আমাদের সতীর্থ সোমা, সে যখন মার খাচ্ছে দফায় দফায় বারবার পুলিশের কাছে গেছে, পুলিশ কোনো সাহায্য করেনি। আবারও বলছি, যদি পুলিশের এই ধরনের নিষ্ক্রিয়তার প্রসঙ্গ থাকে সেটা অবশ্যই সমালোচনার, দৃপ্ত কণ্ঠে বলছি। কিন্তু সোমার ওপর যে আক্রমণ হয়েছে তারও তীব্র নিন্দা করছি, পরিষ্কারভাবে নিন্দা করছি। কিন্তু দাদা আমার না 29-এ তোমরা স্টুডিওতে খুব নিন্দা করো, আমি বলছি ফারাক্কার ঘটনায় ধরো, তোমরা তো 2জন তৃণমূলের প্রতিনিধি ছিলেন, একেবারে নির্দ্বিধায় তোমরা নিন্দা করেছো। সেই নিন্দা বাকি সবাই বলেছে যে হ্যাঁ, কড়া ভাষায় নিন্দা হয়েছে, কিন্তু তারপরে জনপ্রতিনিধিকে পুলিশ ডাকলো না। মনিরুল বাবু একেবারে আরামসে বাড়িতে বসে আছেন, জিজ্ঞাসাবাদের জন্য ডাকলো না। এই রেল রোকো আন্দোলন বা এই জাতীয় কথা বলছো, তো তখন আমার অদ্ভুতভাবে ছাত্র দলের আন্দোলনের পরের দিনটার কথা মনে পড়ছে। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি, সেটাও একটা মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল আন্দোলন করেছিল 29শে আগস্ট 2024, যতদূর আমার মনে পড়ছে। সেই 29শে আগস্ট 2024 বা 28শে আগস্ট 2024-এর ঠিক পরবর্তীকালে 29শে আগস্টে যখন বিজেপির নেতারা এলাকায় রেল রোকো আন্দোলন করলো, তখনও কিন্তু পুলিশ তাদেরকে ঠিক আজকে যে এসওপির ভিত্তিতে কাজ করেছে, পুলিশের একটা নির্দিষ্ট এসওপি আছে। আমি যদি কোনো এসওপিতে ভুল করে থাকি, তখন তুমি তো বলবে যে গণতান্ত্রিক আন্দোলনে এভাবে আক্রমণ শানালো। না, রেল রোকো কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। আমি কি বলছি, পৃথিবীর কোনো ভারতবর্ষে মানে কোনো আইনে নয়, যে কোনো আইনেই রেল রোকো বলিনি। আমি বলছি ফারাক্কায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, মানে সরকারি সম্পত্তি, বিডিও অফিস একের পর এক ভাঙচুর হচ্ছে। কোনো এসওপির কোনো বাধা নেই, এসওপি অ্যাক্ট করতে বলছে, যেটা পুলিশ করছে না। আবারও বলছি, চাকুলিয়াতেও সেই একই ঘটনা ঘটেছে। সেখানেও আরেক জনপ্রতিনিধি যিনি আগে ছিলেন তার নাম উঠে এসছে, আইসির মাথা ফেটেছে। সেইখানে দাঁড়িয়ে থেকে যখন পুলিশ মার খাচ্ছে সেটাও এক ধরনের অরাজকতা, যখন সাংবাদিক মার খাচ্ছে তখনও এক ধরনের অরাজকতা। কিন্তু শান্তি স্থিতির জন্য আমরা দায়বদ্ধ, আমরা পরিষ্কার দায়বদ্ধতা এবং রাখবো, এবং সেই দায়বদ্ধতার কোনো সমস্যা যদি হয় তাহলে আমরা অবশ্যই উত্তর দেব। আমরা বিজেপির মতন বলবো না যে চলো রেল রোকো করো, বা রেল রোকো করে মানুষকে দিনের পর দিন হয়রান করে যাও। সেই 29শে আগস্ট আমরা করবো না। ফলে আজকে এই যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাংলা ভাষা বলার জন্য দিকে দিকে যেভাবে মরতে হচ্ছে, দিকে দিকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, রাত্রিবেলায় বালাসো স্টেশনে ঘুমাচ্ছে বলে তাদেরকে আধার কার্ড দেখা, জয় শ্রীরাম বলে মেরে দেওয়া হচ্ছে, সেই অরাজকতাগুলো নিয়ে আমরা সমান্তরাল কথা বলবো না? নিশ্চয়ই প্রদীপ তো আরো জোরের সঙ্গে বলবে, কিন্তু হেমন্ত সোরেনকে তোমরা কি বলেছো যে আপনার রাজ্যে এই হচ্ছে, শুধু হেলিকপ্টার পাঠালে হবে না? হেমন্ত সোরেনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে ফোন করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ওই রাজ্য সম্পর্কে
সম্পর্কে, সেটাও তোমরা ইতিমধ্যে বহুবার দেখিয়ে হ্যাঁ, দিয়েছো। দেখিয়ে ভয় লেগেছে। তিনি বলছেন আমার হাতে কিছু নেই। তা সত্যি নৈরাজ্য যদি হয়, ওড়িশায় যদি হয়, আরে, ওনাদের কি আছে? নৈরাজ্য হলে মুখ্যমন্ত্রী ওনার হাতে- বলবেন যে সবটা আমার না, হাতে আছে, নৈরাজ্য তবে তো নিয়ে ভরসা পাবো। অবশ্যই নৈরাজ্য নিয়ে তিনি তো বলেছেন শান্তি শৃঙ্খলার জন্য যা যা করার দরকার করতে হবে, এবং আমরা তো দীপ্ত কণ্ঠে তার প্রতিবাদও জানাচ্ছি সমান্তরাল ভাবে, কারণ আমরা দায়বদ্ধ দল, আমরা উত্তরদায়ক দল। আমরা সেই উত্তরদায়কতা আছে বলেই, দায়বদ্ধতা আছে বলেই বিজেপি 77 থেকে কমতে কমতে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু বিজেপি যেভাবে আক্রমণ জানাচ্ছে, আজকে তো আমার মনে হচ্ছে ওই বাঁচতে চাই বিজেপিটাই এটা একটা ভয়ের উদাহরণ হয়ে যাচ্ছে, যে কোথাও গিয়ে প্রতিনিয়ত বাংলা বলবো আর বিজেপি আমাদের মারবে, তাই আমাদের বাঁচার জন্য বিজেপিকে আনতে হবে। এই যে বিজেপির ন্যারেটিভ যে কোথাও বাংলা ভাষা বলো, তুমি যদি মুসলিম হও তোমাকে বাংলাদেশে পেল অর্ডার করে তুলে পাঠিয়ে দেবে, তুলে দিয়ে সোনালী খাতুনের ঘটনা ঘটবে, ওড়িশায় কেউ বাংলা বললে তাকে পাঠিয়ে দেবে, এই ঘটনাক্রম যখন সমান্তরালভাবে ঘটছে, তখন সেই প্রতিবাদটাও সমান চলছে। প্রদীপ্ত নিশ্চয়ই জানে, আমি জানি না ঝাড়খণ্ডের ঘটনা কি হয়েছিল। ওই পরিবারটা ন্যায় বিচার সেটা সুনির্দিষ্ট করতে হবে। হেমন্ত সোরেনকে আমি কেয়াকে পোডিয়ামে যেতে অনুরোধ করব, এবং অবশ্যই বিজেপির দিকে এক ঝাঁক তীর ছুঁড়েছে প্রদীপ্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।